আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে মামলা করা ছাড়াই এসিল্যান্ড বা রাজস্ব অফিসার যাকে আমরা বলি, উনি খতিয়ানের কোন ভুলগুলা সংশোধন করতে পারেন। ভিডিও শুরু করার প্রথমে একটা কথা আমরা ক্রিস্টাল ক্লিয়ার বলে দিব, সেটা হচ্ছে যে এসিল্যান্ডের কাছে এমন কোনো ক্ষমতা নাই যে আপনার জমির পরিমাণ বাড়িয়ে দিবে। যেখানে সত্ত্ব রিলেটেড আছে, যেখানে মালিকানা জড়িত, যেখানে আপনার নামে সম্পত্তিটা রেকর্ড হয় নাই, সংশোধন করে মালিকানা বৃদ্ধি করে দেওয়ার মতো ক্ষমতা এই সিলিন্ডার নাই। এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার কথা। এখন আসি আমরা নানা প্রকার কি হয় সেখানে করণিক ভুল, গাণিতিক ভুল, বোনাফাইড মিস্টেক, প্রতারণামূলক সেখানে এন্ট্রি হইতে পারে। এইগুলো সংশোধন করার ক্ষমতা এই সিলিন্ডার আছে। আজকে যে কথাগুলো আমরা বলবো এটা পরিপত্রটা জারি করা হয়েছে অনেক আগেই। এই পরিপত্রটা আপনি অবশ্যই প্রিন্ট করে রাখবেন। দেখবেন যে আপনার কোন ক্ষেত্রে আপনার কাজে আসতেছে এবং কোন ক্ষেত্রে আপনার কাজে আসতেছে না। সর্বপ্রথম কথা হচ্ছে যে দেখেন, একটা পরিপত্র বা একটা খতিয়ান সংশোধন করার জন্য আইনি যে ভিত্তি সেটা বলতেছে যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন ১৯৫০-এর ১৪৩ ধারায় বলা আছে যে একটা খতিয়ান বা একটা রেকর্ড কখন কালেক্টর বা যাকে আমরা রাজস্ব অফিসার বা এসিল্যান্ড বলি সে সংশোধন করতে পারে। বলতেছে যে যখন ব্যক্তি সম্পত্তির হস্তান্তর করে অথবা উত্তরাধিকারী সূত্রে কি করা যায়, রেকর্ডকে হালনাগাদ করা যায়। এটা ছাড়া যেটাকে আমরা সাবডিভিশন, অ্যামালগেশন, কনসলিডেশন অর্থাৎ নামজারি, জমাভাগ, জমা একত্রীকরণ বলি, এগুলো যদি হয় তখন রেকর্ডটা আপডেট করা যায়। এটা ছাড়া যদি সরকার নিউ সেটেলমেন্ট অফ ল্যান্ড করে, নতুন করে জরিপ করে তখন আপলোড করা যায়। অথবা সরকার যদি কোনো সম্পত্তি ক্রয় করে তখন সেগুলোকে আপডেট করা যায়। অথবা যখন বলতেছে যে কোনো সম্পত্তির খাজনা কি করা হয়, বাতিল করা হয়, বা যদি নদী ভাঙ্গন কবলিত যে অঞ্চলগুলো আছে যেখানে নদী গর্ভে, হ্যাঁ, আমরা জানি যে শিকস্তি এবং পরস্তি হয়, সেক্ষেত্রে আপডেট করা যায়। এবং যদি সরকার অধিগ্রহণ করে অ্যাকুইজিশন অফ ল্যান্ড হয়, এই কয়েকটা গ্রাউন্ডে খতিয়ান আপডেট করার ক্ষমতা এসএলএন এর কাছে দেওয়া আছে। তারপরে যেটা বলতেছে যে আইনের বাইরে আমরা জানি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনকে যেই ভুল সংশোধন করার যে কিছু ক্ষমতা দেওয়া আছে সেটা হচ্ছে বোনাফাইড মিস্টেক। তাহলে বোনাফাইড মিস্টেকের জন্য বলতেছে যে বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যদিও এটা বর্তমানে কার্যকর নাই, এটা ভূমি আপিল বোর্ড এই কাজটা করে। এখন কোনটা করণিক ভুল, কোনটা গাণিতিক ভুল, কোনটা আমাদের বোনাফাইড মিস্টেক, এটা কে যাচাই করবে? আর যেটা বলতেছে যে আমাদের দ্য টেন্ডেন্সি রুলস 1955 এর ৬ষ্ঠ অধ্যায়ের বিধি 23 এবং উপবিধি ৩ এ করণিক ভুল মানে ক্লারিক্যাল মিস্টেক এবং প্রতারণামূলক যেই ভুল, প্রতারণামূলক যে এন্ট্রিগুলো ঘটে এগুলো সংশোধন করার ক্ষমতাটা দেওয়া আছে। এখন আমরা যদি দেখি যে খতিয়ানে করণিক ভুল আগে কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। বলতেছে যে করণিক ভুল এমন ভুল যা প্রকৃত সরল বিশ্বাসে বা ভুলক্রমে বা অসাবধানতা হয়েছে বলে বোঝা যাবে। এই ভুলের পিছনে কারো কোনো অসাধু উদ্দেশ্য ছিল না বা এমন প্রতিবাদ হবে না। এই ভুলের পিছনে কারো কোনো অসাধু উদ্দেশ্য ছিল না। মানে একটা অবশ্যই খারাপ উদ্দেশ্য যদি থাকে তাহলে করণিক ভুল সেটা হবে না। এই ভুলের সাথে আর কারো শর্ত স্বার্থের সংশ্লিষ্টতা থাকবে না। মানে অপরের মালিকানা কমবে না। যা সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট হবে না। যার নামে খতিয়ান সৃষ্টি হয়েছে সংশোধনের পর তার প্রকৃত প্রাপ্যতা অপেক্ষা ভূমির পরিমাণ কম বা বেশি হবে না। তবে সংশোধনের মাধ্যমে তার ভূমি সত্ত্বের অস্পষ্টতা দূরিত হবে। তাহলে ক্লারিক্যাল মিস্টেক বা খতিয়ানের করণিক ভুল হইতে গেলে এই জিনিসগুলো কিন্তু আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি এটা না বুঝেন যেকোনো ভুল সংশোধন করা যাবে না। এখন তারা কিছু উদাহরণ দিয়ে বলতেছে যে করণিক ভুল আমরা যেগুলো দেখি, তো বলতেছে যে মালিকের নিজ নামে কিংবা পিতার নামে বা মাতার নামে করণিক ভুল সম্বলিত হয়, যেমন আব্দুর রহমানের স্থলে আব্দুল রহমান, আব্দুর রহমানের রহিম মিয়ার স্থলে রহিম আলী, অর্থাৎ নামের মধ্যে সামনে পিছনে যে ভুল, মূল নামটা ঠিক আছে, সামনে পিছনে বংশগত পদবীর যে ভুল, এই ভুলগুলোকে করণিক ভুল বলতেছে। এটা ছাড়া পিং যেখানে লেখার দরকার ছিল মানে পিতা, সেখানে দেখা গেল স্বামী লেখা আছে, অথবা স্বামী যেখানে লেখার দরকার সেখানে পিতা লেখা আছে। এটা ছাড়া ঠিকানায় যদি কোনো করণিক ভুল হয় তাহলে, মৌজার নামে যদি ভুল হয় তাহলে এগুলো করণিক ভুল হিসাবে পরিগণিত হবে। খতিয়ানের অংশের গাণিতিক ভুল যদি হয়, অর্থাৎ
খতিয়ানে অংশ হবে 50-50, কিন্তু লেখা হয়েছে 60-50। তার মানে 110 হয়ে যাচ্ছে। তার মানে এটা অবশ্যই ভুল হইছে। এটা ১ এর বেশি হওয়ার কথা না। তাহলে 50-50। এরপরে যদি আমরা ভুলি, সেটা হচ্ছে খতিয়ানে দাগ নম্বরে করণিক ভুল হওয়া বা কোনো দাগ ভুলক্রমে বাদ পড়ে যাওয়া। যেমন নকশার মধ্যে দাগটা ঠিকই আছে, এই খতিয়ানে আসে নাই, নকশায় আছে, কোনো খতিয়ানেও যায় নাই। তখন সেটাকে আমরা বলব যে এটা হচ্ছে খতিয়ানে দাগের করণিক ভুল। এটা ছাড়া খতিয়ানে বিভিন্ন গাণিতিক ভুল, যেমন 1.27 একরের স্থলে 1.027 এরকম। এটা ছাড়া খতিয়ানে জমির শ্রেণীর যদি করণিক ভুল হয়, খতিয়ানে খতিয়ানে দাগের মোট পরিমাণের যদি করণিক ভুল হয়, দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ করণিক যদি ভুল হয়, এটা ছাড়া দখল বিষয়ক মন্তব্য কলামে যদি ভুল হয়, খতিয়ান নম্বরে যদি ভুল হয়, খতিয়ান বইতে কোনো খতিয়ান বাদ পড়া, অর্থাৎ খতিয়ান কপি ভূমি মালিকের কাছে ওয়ার্কিং ভলিউমে আছে কিন্তু বাধাইকৃত খতিয়ানে আসে না, এরকমগুলা। এখন আসি আমরা খতিয়ানে কখন প্রতারণামূলক এন্ট্রি ঘটে। তো বলতেছে যে জালিয়াতির মাধ্যমে সৃষ্ট খতিয়ান, যেমন পরস্পর যোগসাজশের মাধ্যমে মাঠ পর্যায় হতে চূড়ান্ত রেকর্ড প্রকাশনা পর্যন্ত যে কোনো পর্যায়ে জালিয়াতির আশ্রয় গ্রহণ করে প্রস্তুত করা খতিয়ান। খতিয়ানের ২ নং কলামের অংশের তঞ্জকতাপূর্ণ অন্তর্ভুক্তি, অর্থাৎ অংশের মধ্যে হিস্যা এদিক ওদিক করা হয়েছে কিন্তু দলিলে তো ঠিকই ছিল। ১ নম্বর সরকারি খাতের যে জমিগুলো অর্পিত জমি বা বিভিন্ন প্রতিষ্ঠানের জমি, এগুলো নিজ নামে প্রতারণামূলকভাবে ভিন্ন নামে রেকর্ড হওয়া, খতিয়ানে ঘষা মাজা ওভার রাইটিং করা, এগুলো হচ্ছে প্রতারণামূলক এন্ট্রি। বোনাফাইড মিস্টেক। তো বোনাফাইড মিস্টেকে বলতেছে যে পিতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানের নাম রেকর্ড হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী মালিকের নামে চূড়ান্ত রেকর্ড প্রকাশ করা, অথচ অর্জিত মালিকের নামে নামজারি মূল্যের রেকর্ড হালনাগদ করা আছে। এটা কিন্তু অনেক মালিকের এই জিনিসটা হয়। বৈধভাবে অর্জিত মালিকের নামে জরিপকালে চূড়ান্ত রেকর্ড না করে পূর্ববর্তী রেকর্ডীয় মালিকের নামে চূড়ান্ত রেকর্ড প্রকাশ করা, অথচ মালিকের নামে নামজারি মূল্যে রেকর্ড হালনাগাদ করা আছে। এটা ছাড়া অর্পিত সম্পত্তির বিলুপ্ত যে খতবসিল আছে, সেটা অর্পিত সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত হওয়া, বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশ সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমির রেকর্ড না হয় পূর্ববর্তী ব্যক্তির নামে হওয়া, বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশে সত্য ঘোষিত ব্যক্তির নাম সংশ্লিষ্ট জমির রেকর্ড না হওয়ায় সরকারের নামে রেকর্ড হওয়া, সরকার কর্তৃক স্থায়ী যেগুলো বন্দোবস্ত দেওয়া হয়েছে সরকারের নামে রেকর্ড হওয়া, অধিগ্রহণ বা অন্য কোনো উপায়ে বৈধ কারণে সরকার বা কোনো সংস্থা বা ব্যক্তির নামে অর্জিত ভূমি সরকার বা উক্ত সংস্থার নামে না হয়ে পূর্ববর্তী রেকর্ডীয় মালিকের নামে হওয়া, এইরকম যে ভুলগুলো। এটা ছাড়া তফসিলের জমি অবমুক্তির পরেও সরকারের নামে রেকর্ড হওয়া, ব্যক্তির জমি নামজারি থাকা সত্ত্বেও তার অনুপস্থিতিতে সরকারি খতিয়ানে রেকর্ড হওয়া, পরিত্যক্ত সম্পত্তি অবমুক্তির পরেও সরকারের নামে রেকর্ড হওয়া, খতিয়ানের নির্ভুল কপি জরিপের ওয়ার্কিং ভলিউমে আছে কিন্তু খতিয়ান বইতে বাধাই ভিন্নরূপ খতিয়ানে বাধাই হওয়া। এখন বলতেছে ভুল সংশোধনের জন্য আপনাকে একটা মিসকেস দায়ের করতে হবে। ওই মিসকেসে ২০ টাকার কোর্ট ফি লাগাতে হবে। এটা হচ্ছে নিয়ম। আর উনি এগুলো ম্যানুয়াল পদ্ধতিতে ব্যবস্থা করবেন যতদিন ডিজিটাল পদ্ধতি না আসে। তো এখানে সহকারী কমিশনারকে একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে যে ৭ কর্মদিবসের মধ্যে উনি তহসিল অফিসে পাঠিয়ে যাবতীয় ব্যবস্থাটা নেওয়ার চেষ্টা করবেন। আর সহকারী কমিশনারের যে আদেশটা দিবেন, এই আদেশের ১৫০ ধারা মোতাবেক ৩০ কার্য দিবসের মধ্যে রিভিউ দায়ের করা যাবে, আর অথবা ৩০ কার্য দিবসের মধ্যে রিভিশন দায়ের করা যাবে যে কালেক্টরের কাছে। তো মোটামুটি যদি আমরা দেখি এখন পর্যন্ত এগুলাই হচ্ছে নিয়ম। আর খতিয়ানের করণিক ভুল সংশোধন করতে গিয়ে যদি সত্যকে প্রভাবিত করে, মালিকানাকে প্রভাবিত করে, যেমন সত্যের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি ঘটে বা অন্যের সত্যের পরিবর্তন ঘটে বা অন্য কেউ লাভবান বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এক্ষেত্রে খতিয়ান সংশোধন রাজস্ব অফিসিয়ারের এখতিয়ারভুক্ত থাকবে না, অর্থাৎ সেগুলো কাজগুলো করতে পারবে না। তবে এখানে যে জিনিসটা বলতেছে যে টেন্ডেন্সি রুলসে রাজস্ব অফিসারকে প্রতারণামূলক বা তঞ্চকতামূলক অন্তর্ভুক্তি সংশোধনের ক্ষমতা প্রদান করা হলেও আইনের মধ্যে সুস্পষ্ট বিধান নাই। এজন্য এমন সংশোধন করা যাবে না যাতে মালিকানার এদিক ওদিক হয়ে যায়। এক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে।
তো বন্ধুরা এক্ষেত্রে মনে রাখবেন আপনাকে অবশ্যই কিন্তু নামজারি ফি যত টাকা অত টাকা ফি কিন্তু পরিশোধ করতে হবে। আপনি 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করবেন। যদি রেকর্ডটা সংশোধিত হয় 1100 টাকা পরিশোধ করতে হবে। শুধু নোটিশ জারি ফিটা বাদ যাবে। যাই হোক, এটা হচ্ছে এখন পর্যন্ত নিয়ম। দেখা যাক পরবর্তীতে তারা কোনো কিছু চেঞ্জ করে কিনা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।